আচ্ছা, একটা প্রশ্ন দিয়ে আজকের আলোচনা শুরু করা যাক। ধরুন বাংলাদেশে জামায়াতে ইসলামী রাজনৈতিকভাবে ক্ষমতা এলো, তাহলে প্রতিবেশী রাষ্ট্র ভারত ঠিক কি করবে? তারা কি এই সরকারকে মেনে নেবে? এটা একটা খুবই জটিল প্রশ্ন। আমাদের হাতে থাকা সূত্রগুলো যা বলেছে তাতে উত্তরটা কিন্তু কোনো সাধারণ হ্যাঁ বা না না। একদম। এর সাথে তো দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি, নিরাপত্তা, ভারত পাকিস্তান সম্পর্ক, এরকম অনেক কিছু জড়িয়ে আছে। ঠিক। আর মূল কথাটা হলো, ভারতের কাছে এখন কোনো দলের আদর্শ অতটা গুরুত্বপূর্ণ না। আসল হলো নিজের স্বার্থ। আপনি একদম মূল পয়েন্টটা ধরেছেন। ভারতের বৈদেশিক নীতিতে এই যে একটা বিরাট পরিবর্তন, এটাই তো আজকের আলোচনার কেন্দ্রবিন্দু, তাই না? হ্যাঁ, আগে যেখানে আদর্শ একটা বড় বিষয় ছিল, এখন সবকিছুই নির্ধারিত হচ্ছে পুরোপুরি রাষ্ট্রকেন্দ্রিক বাস্তববাদী মানদণ্ডে। দেশের জন্য কোনটা লাভজনক সেটাই আসল কথা। যদি একটু পেছনে ফিরে তাকাই, ঐতিহাসিকভাবে ভারত আর জামায়াতের সম্পর্ক তো কখনোই বন্ধুত্বপূর্ণ ছিল না। এর প্রধান কারণ তো ৭১-এ জামায়াতের ভূমিকা, আর ভারতের চোখে দলটার ওই পাকিস্তানপন্থী পরিচিতিটা। ভারতের একটা ভয়ও কাজ করত যে বাংলাদেশে কোনো ইসলামপন্থী সরকার এলে ভারতের উত্তর পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদীরা হয়তো ওখানে আশ্রয় পেয়ে যাবে। কিন্তু ২০০১ থেকে ২০০৬ ওই সময়টাতে তো জামাত সরকারের অংশ ছিল। ঠিক। আর মজার বিষয় হলো, ভারতের ওই ভয়টা কিন্তু তখন বাস্তবে ঘটেনি। এরপর বিশেষ করে নরেন্দ্র মোদী সরকারের অধীনে ভারতের নীতিতে একটা আমূল পরিবর্তন এসছে। তার মানে তারা এখন আর কোনো দলকে শুধু তার আদর্শের ভিত্তিতে বিচার করছে না। একদমই না। প্রশ্নগুলো এখন আরও অনেক বেশি সরাসরি আর কৌশলগত, তাই তো? একদম। এখন ভারতের প্রশ্নগুলো হলো, ক্ষমতা এলে সেই দল কি চীনের দিকে বেশি ঝুঁকে পড়বে? পাকিস্তানকে কি কোনো বাড়তি সুবিধা দেবে? সীমান্ত নিরাপত্তা কি বিঘ্নিত হবে? আফগানিস্তানে তালেবানের সাথেও তো তারা এখন যোগাযোগ রাখছে। ঠিক। এটাই সবচেয়ে বড় উদাহরণ। কারণ দিন শেষে তাদের কাছে জাতীয় স্বার্থই আসল। তাহলে তো জামায়াতের ক্ষেত্রেও এই নতুন নীতিটাই প্রয়োগ হওয়ার কথা। এই নতুন মানদণ্ডে জামায়াতকে কিভাবে মূল্যায়ন করা হচ্ছে? এখানেই বিষয়টা বেশ আকর্ষণীয় হয়ে ওঠে। এই রিপোর্টগুলোতে একটা বিষয় পরিষ্কার, ভারতের নতুন যে মাথা ব্যথা চীন আর পাকিস্তান ফ্যাক্টর, সেই মানদণ্ডেও তারা জামায়াতের অবস্থানকে খুব বড় হুমকি হিসেবে দেখছে না। যেমন ধরুন, চীনের সাথে জামায়াতের কোনো আদর্শগত মিল নেই। আবার পাকিস্তানের সাথে তাদের পুরনো একটা সম্পর্ক থাকলেও সেটা এখন আর আগের মতো কৌশলগত পর্যায়ে নেই। আমাদের হাতে থাকা তথ্যও তো বলছে যে ভারত মূলত বাংলাদেশ থেকে কয়েকটি বিষয় নিশ্চিত করতে চায়, যেমন ধরুন সীমান্তে শান্তি, জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স, আর ভারতের শত্রুদের কোনোভাবে মদত না দেওয়া। কিন্তু এই সব কিছুর মধ্যে চীনের বিষয়টাকে তারা ঠিক কিভাবে দেখছে? দেখুন, চীনের বিষয়টা এখন ভারতের বৈদেশিক নীতির একেবারে কেন্দ্রে। তারা কোনোভাবেই চাইবে না যে বাংলাদেশের মাটিতে চীন কোনো সামরিক ঘাঁটি তৈরি করুক বা এমন কোনো সুবিধা পাক যা ভারতের নিরাপত্তার জন্য হুমকি। একদম। তবে জামায়াতের ঘোষিত নীতিতে এখন পর্যন্ত এমন কোনো ইঙ্গিত নেই যা ভারতের এই মূল স্বার্থকে আঘাত করে। আর আন্তর্জাতিক বাস্তবতাও তো একটা বড় ব্যাপার। আন্তর্জাতিক বাস্তবতা বলতে আপনি ঠিক কি বোঝাচ্ছেন? দেখুন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য বা ইউরোপীয় ইউনিয়ন, বড় শক্তিগুলোর কেউই কিন্তু জামায়াতকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেনি। ভারত তো এই আন্তর্জাতিক প্রেক্ষাপটকে উপেক্ষা করতে পারে না। আচ্ছা, তার মানে যে দলই গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত হয়ে আসুক, ভারতের পক্ষে তাকে পুরোপুরি বর্জন করা ভূ রাজনৈতিকভাবে প্রায় অসম্ভব। এক কথায় হ্যাঁ। তাহলে সব মিলিয়ে চূড়ান্ত ছবিটা কি দাঁড়ায়? ভারত কি শেষ পর্যন্ত জামায়াতকে মেনে নেবে? সূত্রগুলোর ইঙ্গিত অনুযায়ী উত্তরটা হলো হ্যাঁ, ভারত জামায়াতকে মেনে নেবে। তবে এর সাথে জুড়ে থাকবে কিছু পরিষ্কার লাল রেখা বা শর্ত, যেগুলো নিয়ে কোনো আপোষ হবে না। সেই লাল রেখাগুলো ঠিক কি কি? মূলত 4টি শর্ত। 1, ভারতের জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে যায় এমন কোনো নীতি নেওয়া যাবে না। আচ্ছা। 2, কোনো ধরনের সন্ত্রাসবাদে মদত দেওয়া চলবে না। 3, চীনকে কোনো রকম সামরিক সুবিধা দেওয়া যাবে না। আর চতুর্থটা নিশ্চয়ই পাকিস্তান সংক্রান্ত। হ্যাঁ, 4 নম্বর হলো, পাকিস্তানকে এমন কোনো কৌশলগত সুবিধা দেওয়া যাবে না যা ভারতের জন্য ক্ষতিকর।
আর যদি এই শর্তগুলো পূরণ হয়, তাহলে রিপোর্টগুলো বলছে ভারত কেবল তাদের মেনে নেবে তাই নয়, প্রয়োজন হলে সহযোগিতাও করতে পারে। কারণ ভারতের চোখে জামায়াত এখন আর কোনো অগ্রহণযোগ্য আদর্শিক শত্রু নয়, বরং একটি ব্যবস্থাপনাযোগ্য রাজনৈতিক বাস্তবতা। ঠিক তাই। তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে, ভারতের নীতি এখন আবেগ বা ইতিহাস দিয়ে নয়, বরং পুরোপুরি কৌশল এবং বর্তমান বাস্তবতা দিয়ে নির্ধারিত হচ্ছে। একদম। তারা অতীতকে আঁকড়ে ধরে নেই, বরং ভবিষ্যতের লাভ ক্ষতির হিসাব করছে। ভূ রাজনীতিকে তো একটা দাবার বোর্ডের সাথে তুলনা করা যায়। খুব ভালো বলেছেন। এই খেলায় কোনো গুটি কিন্তু স্থায়ী শত্রু বা বন্ধু নয়। এখানে একমাত্র স্থায়ী জিনিস হলো জাতীয় স্বার্থ। আর এই স্বার্থের খেলায় টিকে থাকার নামই কৌশল। ঠিক। শ্রোতাদের জন্য হয়তো ভাবনার বিষয় হতে পারে, এই স্বার্থের খেলাটা আগামী দিনে এই অঞ্চলের দেশগুলোর সম্পর্ককে আর কোন দিকে নিয়ে যায়।